হ্যালো ফ্রেন্ড, ওয়ান্স সেকেন্ড তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। সফলে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো। তোমরা জানো যে আমরা লাস্ট কিছুদিন ধরে অনেকগুলো ক্লাস করেছি। আর কেউ যদি মিস করে থাকো সেসব ক্লাসগুলো দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট ক্লাস করেছিলাম। তোমরা যদি একবার দেখো তাহলে কিন্তু পরীক্ষাতে আসতে লিখতে পারবে ইজিলি সেসব টপিকের উপর থেকে নেওয়া ক্লাসগুলো। তো সেমভাবে আজকেও আরেকটি নতুন টপিকের উপর তোমাদের জন্য ক্লাস থাকছে। অবশ্যই তোমরা লাস্ট অবধি থাকবে, কমপ্লিটলি ক্লাসটি দেখবে। অনেকেই দেখি যে ফ্রেন্ড, তোমরা প্রথমে তো দেখো প্লাস কয়েক মিনিট দেখার পরে কিন্তু চলে যাচ্ছ। তো সেইভাবে দেখলে তো শিখবে না। তো শেখার জন্য অবভিয়াসলি যে প্রথম থেকে লাস্ট অবধি থাকতে হবে, তাহলে তো শিখতে পারবে। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। আজকে খুবই মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি, এবং সেই ক্লাসটিও আমাদের ত্রিপুরার সাথে সম্পর্কিত। সো আমাদের এই ক্লাসটি থাকবে যে ব্রিটিশ রিলেশনস উইথ চাকলা রোশনাবাদ। চাকলা রোশনাবাদের সাথে ব্রিটিশদের রিলেশন কী ছিল, এবং চাকলা রোশনাবাদ আসলোই কীভাবে, চাকলা রোশনাবাদের উদ্ভব হলো কীভাবে, এবং ইংরেজরা কবে সরাসরি সমতল ত্রিপুরা অধিকার করে বা চাকলা রোশনাবাদ সেগুলো অধিকার করে নেয়, এবং কীরকম পরিস্থিতি বা প্রেক্ষাপটে সেই ব্রিটিশরা সেসব কিছু অধিকার করে নিয়েছিল, এবং তার ফলাফল বা কী হয়েছিল। সো আমরা এই ক্লাসটি বেশি লং করবো না, দুটি ক্লাসের মাধ্যমে এই ক্লাসটি কমপ্লিট করবো এই টপিকটার উপর। একটু টপিকটা বড় রয়েছে, তো তার জন্য দুটি ক্লাস লাগবে। তো দুটি ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করে নেব। তো চলো আমরা শুরু করতে পারি। যদি বলি আমরা ত্রিপুরা, আমাদের সেই ছোট্ট রাজ্য ত্রিপুরা সেই ব্রিটিশ সরকার কর্তৃক কবে অধিকার করা হয়েছে, তো যে ইংরেজরা কর্তৃক যে ত্রিপুরাকে 1782 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃক সেই ত্রিপুরাকে যে তারা কী করেছে, সরাসরিভাবে সমতল ত্রিপুরাকে বা চাকটা রুশনাবাদকে অধিকার করেছে। এখন বলতে পারে স্যার সমতল ত্রিপুরা বা চাকটা রুশনাবাদ কেন লাগালেন? আছে ফ্রেন্ড, তার পিছনে নিশ্চয়ই আছে যে কীভাবে সমতল ত্রিপুরাকে চাকটা রুশনাবাদ বলা হয়। ঠিক আছে, তো তার পেছনে হিস্ট্রি আছে যে কীভাবে কেন বলা হয় যে সমতল ত্রিপুরাকে চাকটা রুশনাবাদ। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, চাকটা রুশনাবাদ এরিয়াটা অনেকটা বড়। কীরকম বড়, যে চাকটা রুশনাবাদ বেসিক্যালি নোয়াখালী, ত্রিপুরা, শ্রীহট্ট এরকম যে 570 বর্গমাইল এলাকা জুড়ে কিন্তু সেগুলা বিস্তৃত চাকলা রুশনাবাদ, এবং তার মধ্যে ত্রিপুরা একটি। তো সেক্ষেত্রে ত্রিপুরাকেও বলা হয় যে চাকলা রুশনাবাদ অথবা সমতল ত্রিপুরা। ঠিক আছে, এখন আসলে চলো দেখি আমরা যে ব্রিটিশ কর্তৃপক্ষ বা ব্রিটিশ কর্তৃক যে সমতল ত্রিপুরা দখলের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, বা ব্রিটিশরা কিভাবে সমতল ত্রিপুরা দখলের একটা প্রয়াস চালিয়েছিল, কিভাবে দখল করতে তারা শুরু করতেছিল। সো ফ্রেন্ড, যখন ছিল ত্রিপুরা রাজ্যের দন্ডমাণিক্যের সময়কালে, ত্রিপুরা রাজ্যে তখন ছিল ধর্মমাণিক্য। ত্রিপুরা রাজ্যে কে ছিল তখন সময়? ত্রিপুরা রাজ্যে ছিল ধর্মমাণিক্য। তখন সময় ত্রিপুরা রাজ্যে কে ছিল? তখন সময় ছিল ত্রিপুরা রাজ্যের ধর্মমাণিক্য রাজত্বকালে। কিন্তু ত্রিপুরা তখন সময় কার্যত দুই ভাগে ভাগ হয়ে যায়। সেই ত্রিপুরা। কি সেই দুই ভাগ ছিল? সেই দুই ভাগ কি ছিল? তো সেই দুই ভাগের প্রথম ভাগটি ছিল যে সমতল ত্রিপুরা, এবং আরেকটি ছিল কি, যে পার্বত্য ত্রিপুরা। তো সেই দুই ভাগে কিন্তু ত্রিপুরা কার্যত ভাগ হয়ে যায়। সেই রাজা ধর্মমাণিক্যের রাজত্বকালে কিন্তু ত্রিপুরা দুভাগে ভাগ হয়ে যায়। তার মধ্যে একটি হলো সমতল ত্রিপুরা, আর একটি হলো পার্বত্য ত্রিপুরা। এইভাবে ভাগ হয়ে যায়। এবং সমতল ত্রিপুরায় কিন্তু যে চাকটা রুশনাবাদ, এবং সমতল ত্রিপুরায় কিন্তু এই যে সমতল ত্রিপুরা, সেই সমতল ত্রিপুরাকে কিন্তু যে চাকলা রুশনাবাদ নামে পরিচিত। সেই সমতল ত্রিপুরাকে কি বলা হয়? যে চাকলা রুশনাবাদ। চাকলা রুশনাবাদ বলা হয়। সেই সমতল ত্রিপুরাকে কিন্তু চাকলা রুশনাবাদ কি করে বলা হয়। এবং চাকলা রুশনাবাদের অর্থ আছে আরেকটি। চাকলা রুশনাবাদের অর্থ হলো যে, চাকলা রুশনাবাদের অর্থ কি জানো কি তোমরা? এবং সেই চাকলা রুশনাবাদের অর্থ হলো যে আলোকিত ভূমি। ইয়েস, সরি, চাকলা রুশনাবাদের অর্থ হচ্ছে যে আমাদের আলোকিত ভূমি। ইয়েস ফ্রেন্ড, এইভাবে কি হয়েছে, এইভাবে কিন্তু ত্রিপুরাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হলো সমতল ত্রিপুরা, আরেকটি হচ্ছে পার্বত্য ত্রিপুরা। তাছাড়া আমরা
আমরা তাছাড়া আরও অনেক কিছু টপিক পড়েছিলাম যে ত্রিপুরা থেকে, সেসব টপিকগুলো আমরা যখন পড়েছি তখন দেখেছি ত্রিপুরার মধ্যে কী কী সমস্যাগুলো চলছিল। প্রথমত ত্রিপুরার মধ্যে আমরা যদি সমস্যার কথা বলতে চাই বা বলতে হয় যদি, তাহলে আমরা বলতে পারি সেই চট্টগ্রামের সেই অধিপতি নিয়ে কিন্তু আরাকান রাজ্যের সঙ্গে বিরোধ, তাছাড়া পর্তুগিজ জলদস্যুদের উপকূলবর্তী অঞ্চলে লুটোরাজ, তাছাড়া তখন সময় যে পার্বত্য কুকিদের উপদ্রব, সেগুলো আমরা অনেকগুলো ক্লাস করেছি, যে কুকি বিদ্রোহ, কুকিদের উপদ্রব ত্রিপুরার মধ্যে প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল। তখন ত্রিপুরা রাজ্যে কি পরিবেশ কিন্তু অনেকটা দুর্যোগপূর্ণ ছিল, ত্রিপুরা রাজ্যের পরিবেশ তখন ততটা শান্তিপূর্ণ ছিল না। এবং তখন সময় সেরকম পরিস্থিতিতে সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু সমতল ত্রিপুরার চৌধুরী এবং তালুকদার যারাই ছিল, তারা কিন্তু ত্রিপুরা যে অধীনতা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট হয়, অধীনতা থেকে তারা মুক্ত হতে চায়। ফলে কিন্তু ত্রিপুরার যে আভ্যন্তরীণ যে গোলযোগ এবং রাজপরিবার বিরোধ, সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছিল। সো এরকম বিভিন্ন কারণ ছিল। পরবর্তীকালে সেসব কারণগুলোর দায়ী ছিল যে ত্রিপুরাকে দখল করার ক্ষেত্রে ইংরেজরা কীভাবে দখল করে, সেসব কারণগুলো ইংরেজরা দেখিয়েছিল যে কীভাবে কৃষির জন্য তারা দখল করতে যাচ্ছে। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে সমতল ত্রিপুরাকে দুভাগে ভাগ করেছে, তার মধ্যে একটি হলো ত্রিপুরাকে দুভাগে ভাগ করেছে সমতল ত্রিপুরা এবং পার্বত্য ত্রিপুরা। এই সেই সমতল ত্রিপুরা কিন্তু পরবর্তীকালে যে চারটা রুশনাবাদ নামে পরিচিত। তো ফ্রেন্ড, ইংরেজরা আসার আগে, ইংরেজরা তো এসেছিলেন অনেক পরে। ইংরেজরা আসার আগে কিন্তু যে ফ্রেন্ড, সেই চাকলা রুশনাবাদ অর্থাৎ সমতল ত্রিপুরা, যে ইংরেজরা আসার আগে কিন্তু যে সেই চাকলা রুশনাবাদ সমতল ত্রিপুরা কাদের অধীনে ছিল? তখন ছিল যে বাংলার নবাবের অধীনে ছিল। তখন সময় ইংরেজ আগমনের পূর্ব পর্যন্ত এই অঞ্চল ছিল বাংলা নবাবের অধীন। কিন্তু ত্রিপুরা রাজাগণ বাংলা নবাবের জমিদারে, ত্রিপুরা রাজাগণ কী হতো? যে বাংলা নবাবের জমিদার হিসাবে, ত্রিপুরা রাজাগণ বাংলা নবাবের জমিদার হিসাবে যে বার্ষিক কিছু টাকার বিনিময়ে কিন্তু ত্রিপুরাকে শাসন করত। যে ত্রিপুরার যে নবাব ছিল, ত্রিপুরা রাজাগণ যে ছিল, তারা কিন্তু যে বাংলার যে নবাব ছিল, সেই নবাবকে কিন্তু সেই জমিদার হিসেবে বার্ষিক নির্দিষ্ট পরিমাণ করের বিনিময়ে সেই অঞ্চলে শাসন করত। কিন্তু যখন পলাশী লুণ্ঠন হয় বা পলাশীর যুদ্ধ হয়েছিল, আমরা পড়েছিলাম সেই পলাশীর যুদ্ধ। কিন্তু যখন পরবর্তীকালে সেই পলাশীর যুদ্ধ হয়, পলাশীর যুদ্ধে কী হয়েছিল? পলাশীর যুদ্ধে অবভিয়াসলি যে ইংরেজদের নিকট কিন্তু নবাবের অনেকটা পরাজয় ঘটেছিল। পলাশীর যুদ্ধে সেই 1757 খ্রিস্টাব্দে যে পলাশী যুদ্ধটি হয়েছিল, তার মধ্যে নবাবের তো পরাজয় হয়েছিল না, তার মধ্যে নবাবের অনেকটা পরাজয় হয়েছিল। সেক্ষেত্রে নবাবের পরাজয় ঘটলে অবস্থা কিন্তু তখন সময় পরবর্তীকালে পরিবর্তন হয়। অবশেষে কী করেছিল? অবশেষে কিন্তু ইংরেজরা সেই সমতল ত্রিপুরা দখল করে নেয়। কারণ সমতল দখল করার পেছনে কারণ ছিল, কারণ ইংরেজরা যে সমতল ত্রিপুরা দখল করবে তার জন্য বিভিন্ন পটভূমি ছিল, তাদের কাছে বিভিন্ন রিজন ছিল। সেই সব বিভিন্ন রিজনের কারণে কিন্তু ইংরেজরা পরবর্তীকালে যে পলাশীর যুদ্ধে পলাশী জয়ী হওয়ার কারণে কিন্তু পরবর্তীকালে ইংরেজরাও কী করেছিল? সেই সমতল ত্রিপুরা দখল করতে প্রয়াসী হয়েছিল। সো এখন আসছে ফ্রেন্ড, চাকলা রুশনাবাদের উদ্ভবটা কীভাবে হলো? বা শুরুটা কীভাবে হলো? যে চাকলা রুশনাবাদের সেই উদ্ভবটা কীভাবে হলো, ঠিক আছে? তার উদ্ভবটা আমরা দেখব যে কীভাবে সেটার উদ্ভব হলো। তো আমরা আগে পড়েছিলাম যে ত্রিপুরা রাজ্যে সেই পশ্চিম সীমান্ত সংলগ্ন যে পূর্ববঙ্গের যে নোয়াখালী জেলা ছিল, নোয়াখালী জায়গাটি ছিল, যে নোয়াখালী যে জায়গাটি ছিল, তোমরা অবশ্যই কিন্তু চাইলে কিন্তু সেগুলো লিখতে পারো, না হলে কিন্তু আবার দেখলেও চলবে, রাখতে পারো, লিখে রাখলে তো আরও ভালো হয়। সেই ফ্যাক্টগুলো শুধু মনে রাখলেই চলবে। যে ত্রিপুরা, নোয়াখালী, ত্রিপুরা, তাছাড়া শ্রীহট্ট, সেই সব জেলার টোটাল যে 570 মাইল, ইয়েস, টোটাল যে 570 মাইল ত্রিপুরা রাজ্যের পশ্চিম সীমান্তে সংলগ্ন যে পূর্ববঙ্গের নোয়াখালী, ত্রিপুরা এবং শ্রীহট্ট জেলা, সেই 570 বর্গ মাইল এলাকা জুড়ে কী হয়েছিল? এলাকা জুড়ে কিন্তু যে সমতল ভূমি নিয়ে যে চাকলা রুশনাবাদ জমিদারি নামে একটি বিস্তীর্ণ অঞ্চল ছিল। সো ফ্রেন্ড, তখন সময় কিন্তু ত্রিপুরা কিন্তু ছিল এক অবিচ্ছেদ্য অংশ। যখন ধর্মমাণিক্যের রাজত্বকালে, আমরা পড়েছিলাম যে ধর্মমাণিক্যের রাজত্বকালে শিশু সমস্যাগুলো দেখা দিয়েছিল। সেই ধর্মমাণিক্যের রাজত্বকালে কিন্তু কি দেখা দিয়েছিল? যে ধর্মমাণিক্যের রাজত্বকালে কিন্তু
যে ছত্রমাণিক্যের বংশধর, ধর্মমাণিক্যের রাজত্বকালে তখন সময় ছত্রমাণিক্যের যে বংশধর ছিল, ছত্রমাণিক্যের যে বংশধর ছিল, সেই বংশধরদের মধ্যে একজন ছিল জগৎরাম। সেই বংশধরদের মধ্যে একজন ছিল কে? জগৎরাম। তোমরা সেগুলো কিন্তু লিখে রাখবে, না হলে কিন্তু মেমোরাইজ করে নেবে। জগৎরাম। তো জগৎরাম কি করেছিল? সেই জগৎরাম কি করেছিল? শুধু ধর্মমাণিক্যের রাজত্বকালে ছত্রমাণিক্যের বংশধর জগৎরাম কিন্তু রাজ্য লাভের আশায় তখন সময় তারা কি করেছিল? সেই জগৎরাম ঢাকার নবাব তখন সময় ছিল, ঢাকার নবাব তখন সময় ঢাকার নবাব ছিল যে নায়েব, এগুলো আমরা নায়েব, তখন সময় ঢাকার নবাব ছিল নায়েব নাজিম। তখন সময় ঢাকার নবাব কে ছিল? যে নায়েব নাজিম। ওনার নাম ছিল যে মীর হাবিব। ইয়েস, তখন সময় ঢাকার নবাব যে নায়েব নাজিম মীর হাবিব ছিল, কি করেছিল? ওনাকে কি করেছিল? জগৎরাম কিন্তু প্ররোচিত করেছিল যে ত্রিপুরা আক্রমণ করার জন্য, ত্রিপুরাকে আক্রমণ করার জন্য এবং ওনাকে রাজা করার জন্য। সো মীর হাবিব কি করলো? মীর হাবিব কিন্তু পরবর্তীকালে খুশি হয়ে, মীর হাবিব খুশি হয়ে, মীর হাবিব সেই জগৎরামের কথাতে খুশি হয়ে কিন্তু উনি কি করেছিল? উনি তখন বাংলার নবাব ছিল সুজাউদ্দিন। বাংলার নবাব ছিল তখন সময় যে সুজাউদ্দিন। সুজাউদ্দিন ছিল তখন সময় যে বাংলার নবাব। ফ্যান, এক মিনিট, ওয়ান মিনিট। সুজাউদ্দিন ছিল তখন সময় যে বাংলার নবাব। ঠিক আছে। সো তারা কি করলো? যে সুজাউদ্দিনের অনুমতি নিয়ে কিন্তু জগৎরামের যে নির্দেশ দিয়েছিল, জগৎরাম যে যেটা বলেছিল যে ত্রিপুরাকে আক্রমণ করতে, তো সুজাউদ্দিনের অনুমতি পেয়ে কিন্তু মীর হাবিব যে পরবর্তীকালে কিন্তু ত্রিপুরা রাজ্য দখল করে বা আক্রমণ করে। এইভাবে কিন্তু পার্বত্য অঞ্চল ছাড়া কিন্তু ত্রিপুরা রাজ্যের যে অবশিষ্ট অংশগুলো রয়েছিল সেগুলো কিন্তু মুঘল সাম্রাজ্যভুক্ত হয়েছিল। বাট ফ্রেন্ড, পরবর্তীকালে যে মীর হাবিব কি করেছিল? পরবর্তী মীর হাবিব কিন্তু সেই জগৎরামকে কিন্তু ত্রিপুরা রাজা হিসেবে মনোনীত করেন বা ত্রিপুরা রাজা হিসেবে ঘোষণা করেন। এবং তখন সময় কি করেছিল? তখন সময় কিন্তু সুজাউদ্দিন কি করেছিল? তখন সময় সেই সুজাউদ্দিন মুঘল অধিকৃত যে সমতল ত্রিপুরা, তখন সময় উনি নাম দেন যে চাকলা রুশনাবাদ। তখন সময় ওটার নাম কি দিয়েছিল? তখন সময় সেটার নাম দিয়েছিল যে চাকলা রুশনাবাদ। তখন সময় থেকে যে ত্রিপুরা, সমতল ত্রিপুরা নাম হয়ে যায় যে চাকলা রুশনাবাদ। এইভাবে কিন্তু, তো জগৎরামকে যে চাকলা রুশনাবাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাতে ওনাকে কিছু টাকা করের বিনিময়ে সেটাকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বার্ষিক কিছু টাকা দেবে, তার বিনিময়ে সেটা রাজত্ব করতে পারবে। বাট কিছুদিন পর কিন্তু পরবর্তীকালে আবার কিছুদিন পর দেখা গিয়েছিল সুজাউদ্দিন আবার কিন্তু যে ধর্মমাণিক্যের সঙ্গে আবার আরেকটি চুক্তি করে, এবং সেই চুক্তি অনুসারে আবার ধর্মমাণিক্যেও কিন্তু যে চাকলা রুশনাবাদের জমিদারি আবার প্রদান করা হয়। সেই জগৎরাম থেকে আবার পরবর্তীকালে সুজাউদ্দিন, আমরা পড়েছিলাম যে জগৎরামের সাথে চুক্তি কে করেছে? জগৎরামের সাথে চুক্তি করেছিল মীর হাবিব। বাট পরবর্তীকালে সুজাউদ্দিন ধর্মমাণিক্যের সাথে চুক্তি করে কিন্তু পরবর্তীকালে কি করেছিল? পরবর্তীকালে ধর্মমাণিক্যের সাথে চুক্তি করে যে উনাকে কিছু টাকা বিনিময়ের মাধ্যমে কিন্তু সেই চাকলা রুশনাবাদ অর্থাৎ সমতল ত্রিপুরার পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল উনাকে। সো এখন তোমরা বলতে পারো যে তাতে ইংরেজদের সাথে ত্রিপুরা সম্পর্ক কী ছিল? এখানে যতগুলো এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে, সবগুলো তো নবাবের সাথে হয়েছে। তাহলে নবাবের সাথে যেহেতু হয়েছে, সেক্ষেত্রে ত্রিপুরার মধ্যে ইংরেজদের প্রভাব আসলো কোথা থেকে, বা ত্রিপুরার সাথে ইংরেজদের সম্পর্ক সূত্রপাত কোথা থেকে হলো? সেই সমতল ত্রিপুরা অর্থাৎ চাকলা রুশনাবাদের সূত্রপাত বা সম্পর্ক ব্রিটিশদের সাথে কিভাবে হয়? সো আমরা দেখেছি কি, আমরা যে পলাশির যে লুণ্ঠন বা পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধের পর থেকে কি হয়েছিল? সেই পলাশির যুদ্ধ যখন হয়েছিল, তারপরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলার সর্বসভা হয়ে ওঠে। সে পলাশি যুদ্ধে তো ইংরেজদের অনেকটাই জয়ী হয়েছিল, সো সেক্ষেত্রে নবাবের অনেকটাই পরাজয় হয়েছিল। সেক্ষেত্রে যে ইংরেজরা পরবর্তীকালে বাংলার সর্বসভা হয়েছিল, সো বাংলার নবাব এই সময় থেকে কিন্তু ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়। বাংলার নবাবকে কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে ইংরেজরা কিন্তু তাদের হাতে রাখতো বা তাদের কন্ট্রোলে রাখতো। সো এদিকে কি করেছিল? এদিকে 1760 খ্রিস্টাব্দে যখন ইংরেজদের এক গোপন চুক্তি মতো এদিকে কি করেছিল যে 1760 খ্রিস্টাব্দে আবার পরবর্তীকালে যে
যে গোপন চুক্তি মতো যে তখন সময় মির্জাফর ছিলেন বাংলা নবাব এবং মির্জাফরকে সরিয়ে পরবর্তীকালে তারা মীর কাসিমকে সিংহাসনে বসান, যে মীর কাসিমকে পরবর্তীকালে সিংহাসনে বসান। এখন বলতে পারছো তাতেও কি হয়েছে, মীর কাসিম সিংহাসনে বসেছে, মির্জাফরকে ছুরি, তাতে ত্রিপুরার সম্পর্ক কি, ত্রিপুরার সাথে রিলেটেড কি? সো ফ্যান, ত্রিপুরার সাথে রিলেটেড হলো যে মীর কাসিমের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিটি কি ছিল? সেই চুক্তিটির মধ্যে ছিল যে বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামের জমিদারি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ছেড়ে দেবে। কে ছেড়ে দেবে? মীর কাসিম ছেড়ে দেবে। কাদের জন্য ছাড়বে? যে ব্রিটিশদের জন্য ছাড়বে। সেই চুক্তিমতো কিছু টাকার বিনিময়ে এবং সেসব চুক্তির বিনিময়ে কিন্তু সেসব জমিদারি কিন্তু ছেড়ে দেয়। কাদের জন্য? সে ব্রিটিশদের জন্য ছেড়ে দিয়েছিল। তো এখন কিন্তু সমতল ত্রিপুরা অর্থাৎ চাকলার উষ্ণবাদ কিন্তু চট্টগ্রাম সংলগ্ন অঞ্চল ছিল। তাহলে এখন দেখো কিভাবে আসছে, সমতল ত্রিপুরা অর্থাৎ চাকলার উষ্ণবাদ কিন্তু সেই চট্টগ্রাম ব্রিটিশ জমিদারদের অঞ্চলে অধীনেই ছিল। ঠিক আছে, ব্রিটিশ তারা কি করলো, যে ব্রিটিশ তারা এইভাবে কিন্তু চট্টগ্রাম অধিকার করার পরে কিন্তু তারা কিন্তু ত্রিপুরার অনেক কাছে চলে আসে, তো ত্রিপুরা তাদের দখলে চলে আসে। ঠিক আছে, তারা ত্রিপুরাকে তো সেভাবে নেয়নি, বাট তারা সেসব জায়গাগুলো পাওয়ার কারণে কিন্তু যে তখন সময় নবাব মীর কাসিমের কাছ থেকে পাওয়ার কারণে কিন্তু তারা ত্রিপুরা সেসবের কাছে চলে আসে এবং ত্রিপুরার অধিকার ব্রিটিশদের, ত্রিপুরার সম্পূর্ণ অধিকার তখন ব্রিটিশদের হাতে চলে যায়। ঠিক আছে, চট্টগ্রামের অধিকারের ফলে কিন্তু ব্রিটিশের সহজেই সমতল ত্রিপুরা সংস্পর্শে এসে যায়। এইভাবে কিন্তু চট্টগ্রামের যে রাজস্ব আদের অধিকার কিন্তু তারা সেই 1760 সাল থেকে ত্রিপুরার সঙ্গে বা ত্রিপুরা মধ্যে থেকে পেয়ে যায় এবং ত্রিপুরার সঙ্গে যে বিরোধী সম্পর্কের নতুন অধ্যায় এইভাবে শুরু হতে থাকে। সো দেখেছো আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে ব্রিটিশ কর্তৃক সমতল ত্রিপুরা কীভাবে দখল করা হলো, কীভাবে দখল করেছে, বা সমতল ত্রিপুরা চাকলার উষ্ণবাদের কীভাবে উদ্ভব হয়েছে এবং চাকলার উষ্ণবাদ উদ্ভব হওয়ার পর থেকে ত্রিপুরার সে সমতল ত্রিপুরা চাকলার উষ্ণবাদ কীভাবে ব্রিটিশদের হাতে চলে গেল, সেই পলাশী যুদ্ধে হারার কারণে কিন্তু ব্রিটিশদের হাতে পরবর্তীকালে চলে গেল। বাট আমরা সেটাও দেখেছি যে তখন একটা সময় দেখা গিয়েছিল যে ছত্রমাণিক্যের বংশধর জগৎরাম কিন্তু যে ত্রিপুরাকে আক্রমণ করার জন্য তখন সময় যে নায়েব নাজি মীর হাবিবের কাছে গিয়েছিল এবং মীর হাবিব তখন সময় যে নবাব ছিল বাংলার সুজাউদ্দিন অনুমতি নিয়ে ত্রিপুরাকে আক্রমণ করার পর পরবর্তীকালে জগৎরামকে রাজা বানানো হয়েছিল মীর হাবিবের নির্দেশে। বাট পরবর্তীকালে আবার দেখা গেছিল কিছু সময়ের পরে আবার কিছু টাকার বিনিময়ে আবার পরবর্তীকালে যে সুজাউদ্দিন যে ধর্মমাণিক্যকে আবার সিংহাসনে বসান কিছু টাকার বিনিময়ে, কিছু চুক্তির বিনিময়ে। ঠিক আছে, বাট তখন সময়কালে যে 1757 খ্রিস্টাব্দে যে পলাশী লুণ্ঠনটি হয়েছিল, পলাশী যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধের কারণে কিন্তু পুরোপুরি যে সম্পূর্ণ পরিবর্তন এসে যায়। তখন সময় যে বাংলার যে নবাব ছিল তখন সময় তারা কি হচ্ছে, তারা ইংরেজ হাতের পুতুলে পরিণত হয়েছিল। যেহেতু ত্রিপুরা এবং ত্রিপুরা পার্শ্ববর্তী এলাকা যে বাংলা নবাবের অধীনে ছিল, যেহেতু নবাব হাতের পুতুলে পরিণত হয়েছিল, সেই ক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করবে কে? যেহেতু নবাবের যেসব সম্পত্তি আছে এবং যেসব কিছু আছে অবভিয়াসলি ইনডাইরেক্টলি তো ব্রিটিশই কন্ট্রোল করবে। তাছাড়া পরবর্তীকালে ইংরেজ তারও একটা চুক্তি করে সেই 1760 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে চুক্তি করে যে তোমাকে আমরা রাজা বানাবো, তার বিনিময়ে তোমাকে নবাব বানাবো, তার বিনিময়ে তোমরা আমাদেরকে শিশু দিতে হবে। তো মীর কাসিম যখন পরবর্তী নবাব হয় তখন উনি বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামে শিশু জমিদারি ছেড়ে দেয়। চট্টগ্রাম জমিদারি ছাড়ার কারণে কিন্তু যে চাকলার উষ্ণবাদ কিন্তু সেই চট্টগ্রামের কাছেই ছিল, চট্টগ্রামের অধীনস্থ ছিল। সেই চট্টগ্রামের অধীনস্থ থাকার কারণে চাকলার উষ্ণবাদ কিন্তু সরাসরি ব্রিটিশদের হাতে চলে যায় এবং এইভাবে যে ত্রিপুরা রাজার সঙ্গে ব্রিটিশের সম্পর্কের একটা সূত্রপাত শুরু হতে থাকে। তো তারপর আমরা দেখবো, আমরা নেক্সট ক্লাসে যখন নিয়ে আসবো তখন দেখবো যে ত্রিপুরা রাজার সঙ্গে ইংরেজদের দ্বন্দ্বের সূত্রপাতটা কীভাবে শুরু হলো। এখন তো ইংরেজরা আসলো, এখন কিভাবে ত্রিপুরা রাজ্যের সাথে সমস্যায় জড়িত হতে শুরু করবে এবং তার ফলাফল বা কী হবে লাস্টে গিয়ে। তো আমরা নেক্সট ক্লাসে সেসব কিছু নিয়ে আলোচনা করবো। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা এখন যাবে উইদিন 10 to 20 মিনিট কিন্তু তোমরা সবার রোল নং এবং নাম লিখে পাঠাবে। ঠিক আছে, সো যারা লিখবে 10 to 20 মিনিট তাদেরই কাউন্ট করা হবে, পরবর্তীতে যারা লিখবে তাদের কিন্তু কাউন্ট করা হবে না। ঠিক আছে ফ্রেন্ডস, সো টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, এন্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।